প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম এডুটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি কবিতা আলোচনা করব, পোয়েম নো সেকেন্ড ট্রয়। লিখেছেন ডাব্লিউ বি ইয়েটস। এটির আমি বাংলায় এক্সপ্লেনেশন করব, টেক্সট লাস্টের দিকে করব। তো যতটা সম্ভব শর্টকাট ইজি ওয়েতে বলা যায় সেইভাবেই বলার আমি চেষ্টা করব। এই কবিতাটি প্রকাশিত হয় 1912 সালে, দেখুন 1912। আর পরবর্তীতে ইন লেটার ইন দ্য বুক গ্রিন হেলমেট অ্যান্ড আদার পোয়েমস, পরবর্তীতে এই যে বইটা গ্রিন হেলমেট অ্যান্ড আদার পোয়েমস, এই বইটাতে অন্তর্ভুক্ত করা হয়। ডাব্লিউ বি ইয়েটসের পুরো নাম উইলিয়াম বাটলার ইয়েটস। এবং এই কবিতাটিতে আমরা দেখতে পাবো যে কবির ধারণা, নিজস্ব ধারণা, ভিউ অ্যাবাউট বিলাভেড মড গন। কবির যে প্রেমিকা ছিল, যার নাম ছিল মড গন, তার সম্পর্কে সে কিছু লিখছে, এখানে ধারণা দিচ্ছে এই কবিতাতে। তো বন্ধু, এই কবিতাটি ভালো মতো বুঝতে গেলে তিনটে জিনিস আমাদের একদম মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, পোয়েটসেস পার্সোনাল রিলেশনশিপ। কবির নিজস্ব যে প্রেমের সম্পর্ক ছিল, আনসাকসেসফুল লাভ উইথ মডগনের সঙ্গে, সেটা আমাদের মনে রাখতে হবে। নাম্বার টু, ন্যাশনাল অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন অফ আয়ারল্যান্ড। সেই সময়ে আয়ারল্যান্ডের ন্যাশনাল কন্ডিশন এবং পলিটিক্যাল কন্ডিশন কীরকম ছিল। সেই সময় একটা বিদ্রোহের পিরিয়ড চলছিল, স্বাধীনতা আন্দোলনের পিরিয়ড, সেটা আমরা জানবো পরে। নাম্বার থ্রি, মাইথোলজিক্যাল ভিউ। এখানে গ্রিক মাইথোলজির একটা আমরা দেখতে পাবো, নিয়ে এসছে ডাব্লিউ বি ইয়েটস, গ্রিক মাইথোলজি তুলে ধরেছেন আমাদের সামনে। এই যে যে তিনটে দিক, এই তিনটে দিক এই কবিতার মূল বিষয়বস্তু নিয়ে সামনে এগোবে। এই কবিতাটি কেন লেখা হয়েছে, এর ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা আমরা এখন জানবো। নাম্বার ওয়ান, ফার্স্ট দেখুন আইরিশ ন্যাশনাল মুভমেন্ট। সেই সময় আইরিশ ন্যাশনাল মুভমেন্ট চলছিল, তারই প্রেক্ষাপটে লেখা। তারপরে দেখুন মডগন ইজ রেভলিউশনারি। আমাদের যে পোয়েট ডাব্লিউ বি ইয়েটস এর প্রেমিকা মডগন ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, আন্দোলনকারী। আর ইয়েটস সেই সময় যখন আন্দোলন চলছে, মডগন প্রচুর বিদ্রোহ করছে লোকদের নিয়ে, সেই সময় ডাব্লিউ বি ইয়েটস প্রপোজ করে মেনি টাইমস, অনেকবার প্রপোজ করে মডগনকে, কিন্তু হি ওয়াজ রিজেক্টেড। মডগন তাকে রিজেক্ট করে, কবি খুব দুঃখিত হন। আরেকটা ঘটনা ঘটে, মডগন সাডেনলি ম্যারিড জন ম্যাকব্রাইড 1903 সালে, 1903। তো এত কিছু মনের মধ্যে রয়েছে কবির, তারই প্রেক্ষাপট ধরে তিনি কবিতাটি লিখতে যাচ্ছেন। এইবার বন্ধু, আমি বলতে যাচ্ছি যে ট্রয় মাইথোলজি এখানে ইউজ করেছে কবি, সেই ট্রয় সম্পর্কে একটু ঘটনা বলে নিই। এখানে ট্রয়কে আয়ারল্যান্ডের সঙ্গে রিলেট করা হচ্ছে, যে আয়ারল্যান্ডের কন্ডিশন ট্রয়ের মতো হয়নি। শেষে কবি বলবেন, আমি যখন টেক্সটটা বলবো তখন আমি আলোচনা করব। কবি শেষে বলছেন যে যাক, আয়ারল্যান্ডের কন্ডিশন আমাদের কন্ডিশন তো ট্রয়ের মতো হয়নি। তার ট্রয়ের কি কন্ডিশন হয়েছিল তার একটা গল্প রয়েছে বন্ধু। সেই সময় ট্রয় বলে একটা রাজ্য, আর মাঝখানে ইজিয়ান সি, আর ইজিয়ান সি এর অন্য পারে গ্রিক। এই ট্রয় আর গ্রিক দুটি জায়গা। এই ট্রয়ের রাজকুমার প্যারিস শান্তির একটা নিমন্ত্রণ রক্ষা করতে, শান্তি স্থাপনের জন্য যে হয় না, সৌজন্যমূলক নিমন্ত্রণ রক্ষা করার জন্য চলে আসেন স্পার্টাতে। গ্রিকের আন্ডারে কিন্তু স্পার্টা, এখানে অনেকগুলো মিলিয়ে গ্রিক। স্পার্টা তার মধ্যে একটা রাজ্য, যেমন ইথাকা রয়েছে, তারপরে রয়েছে মাইসিনি, তারপরে রয়েছে থেসালি। তো এইরকম অনেকগুলো রাজ্য তখন ছিল গ্রিকের আন্ডারে, সব মিলিয়ে গ্রিক বলা হতো। তো এই গ্রিকের যে স্পার্টা, সেই স্পার্টার কিং ছিল মেনিলাউস। তো এই মেনিলাউস এর ওয়াইফ, তার ওয়াইফ ছিল হেলেন। এই হেলেন, সে ছিল খুবই রূপবতী সুন্দরী। প্যারিস কি করে, এইখানে নিমন্ত্রণ খেতে এসে স্পার্টাতে এই হেলেনকে নিয়ে চলে আসে ট্রয়তে। ফলে এই ট্রয় আর গ্রিক, এদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। এবং এই যে যে গ্রিকরা 1000 শিপস এখানে পাঠিয়েছিল যুদ্ধ করার জন্য ট্রয়তে, এবং লাস্টে ট্রয় ধ্বংস হয়ে যায় এবং ট্রয় ওয়াজ বার্নড। ট্রয়কে একদম পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়, ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়। তো দেখুন এখানে হেলেনের যে বিউটি, এই বিউটিটাই কিন্তু সমস্ত এই ধ্বংসের মূলে রয়েছে, ডিস্ট্রাকটিভ বিউটি। তো আমাদের কবি তার যে প্রেমিকা মডগনের সৌন্দর্যটাকে তুলনা করেছেন এই হেলেনের সৌন্দর্যের সঙ্গে। হেলেন অফ ট্রয় যখন গ্রিকে ছিল, হেলেন অফ স্পার্টা বলা হতো। এর সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, যে মডগনের সৌন্দর্যটাও কিন্তু ডিস্ট্রাকটিভ। এই রকম বলে আমাদের কবি কিন্তু মডগনকে দোষ দিচ্ছেন না, জাস্ট নিজের ফিলিংটা আমাদের সঙ্গে, রিডারদের সঙ্গে শেয়ার করছেন, যে হেলেনের জন্য যেমন ট্রয় ধ্বংস হয়ে গেছে, আমাদের এই মডগন, তার সৌন্দর্য তো ছিল, সে মনে মনে খুব দৃঢ়প্রতিজ্ঞ ছিল, আমাকে বারবার রিজেক্ট করেছে, তাকে আমি তার পয়েন্ট অফ ভিউ থেকে সরিয়ে আনতে পারিনি। তার যে সেই স্টার্ননেস, তার যে কঠোরতা কি করে কমানো যেত,
তাকে কি করে রাজি করানো যেত, তাকে কি করে তার মনকে ভোলানো যেত? তার জন্য কি আলাদা কোনো ট্রয় নগরীকে ধ্বংস করার প্রয়োজন হয়ে পড়েছিল যে সে রাজি হলো না? তাকে আমি বুঝিয়ে সরিয়ে আনতেই পারলাম না, সে তার মতে সে অনড় থাকলো। কবিতার মধ্যে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো যে ডিস্ট্রাকটিভ বিউটি, যেটাকে বলা হয়েছে হিরোইক বিউটি। তা আমাদের মর্ডগণ তো হিরোইক, আন্দোলন করছে, নেত্রী হয়ে গেছে, মানুষকে লিড করছে আন্দোলন করার জন্য। তো বলেছে যে তার যে হিরোইক বিউটি, তো সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ বিউটি, এবং যেটাকে মর্ডগণের বিউটির সঙ্গে বলা হচ্ছে। কবি এখানে বারবার একটা কোশ্চেন আমাদের সঙ্গে তুলে ধরছেন, যে যেটাকে বলা হয় রেটোরিক্যাল কোশ্চেন। বারবার সে কোশ্চেনগুলো করছেন, এবং রেটোরিক্যাল কোশ্চেন হচ্ছে সেই রকম কোশ্চেন যার আনসার কবি এক্সপেক্ট করেন না। জাস্ট কোশ্চেনটা বলেন, কিন্তু সেই কোশ্চেনের মধ্যেই আনসার, উত্তর নিহিত থাকে। যেমন, তুমি কি আমাকে ভালো মানুষ মনে করো না, কোশ্চেন, কিন্তু এর মধ্যে উত্তর রয়েছে যে আমি ভালো মানুষ। তো এগুলো হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন। তো চলুন এইবার দেখি কবিতাটা, পোয়েমটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি আগেই বলেছি যে এটি কবির নিজস্ব ফিলিংস মাত্র, দোষারোপ করছেন না। এবং এটি দেখুন 12 লাইন, টোটাল 12 লাইনের কবিতা। তো কবি বলছেন যে হোয়াই শুড আই ব্লেম হার, আমি তাকে কেন দোষ দেব? দ্যাট শি ফিল্ড মাই ডেজ উইথ মিজারি, যে সে আমার দিনগুলোকে দুঃখ দিয়ে ভরিয়ে তুলেছে, আমি তাকে কেন দোষ দিতে যাব? কোশ্চেন করছেন দেখুন, কিন্তু তার উত্তর কি চাইছেন? চাইছেন না। এর মধ্যে উত্তর রয়েছে, কবি দোষ দেবেন না, তাই বলছেন যে আমার কি তাকে দোষ দেওয়া উচিত যে সে আমার দিনগুলোকে সে দুঃখ দিয়ে ভরিয়ে তুলেছে, এই বলে কি তাকে দোষ দেওয়া উচিত? নাকি দ্যাট শি উড অফ লেট হ্যাভ টট টু ইগনোরেন্ট ম্যান মোস্ট ভায়োলেন্ট ওয়ে, নাকি এই জন্য তাকে দোষ দেব যে সে শিক্ষা দিচ্ছে সাধারণ মানুষকে মোস্ট ভায়োলেন্ট ওয়ে, একদম তীব্রভাবে আন্দোলন করার জন্য? সেই সময় বললাম আয়ারল্যান্ডে স্বাধীনতা আন্দোলন চলছে, এবং মডগন হচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন, এবং মডগন মানুষকে ক্ষিপ্র করে তুলছেন, জাগিয়ে তুলছেন সাধারণ মানুষকে, ইগনোরেন্ট মেন বলতে সাধারণ মানুষকে জাগিয়ে তুলছেন ভায়োলেন্টলি আন্দোলন করার জন্য। তো সেই জন্য কি তাকে দোষ দেওয়া উচিত? আমি কি তাকে দোষ দিতে পারি? অথবা হার্ল্ড, হার্ল বলতে ঝাঁপিয়ে পড়া, অথবা ঝাঁপিয়ে পড়ার জন্য আদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। দ্য লিটিল স্ট্রিটস আপন দ্য গ্রেট, সাধারণ লিটিল স্ট্রিট বলতে সাধারণ মানুষকে ঝাঁপিয়ে পড়ার জন্য শিক্ষা দিচ্ছেন না, যারা অথরিটি রয়েছে, যারা শাসন করছেন, সেই সমস্ত বড় বড় নামজাদা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য মডগান শিক্ষা দিচ্ছে সাধারণ মানুষকে। তার জন্য কি তাকে আমি দোষ দেব? তাকে দোষ দেওয়া উচিত? হ্যাড দে, তার মানে হচ্ছে দে হ্যাড কারেজ ইকুয়াল টু ডিজায়ার। তাহলে সেই সমস্ত সাধারণ মানুষের মধ্যে সমান অধিকারের যে লড়াই, যে আকাঙ্ক্ষা, সেইটা পাওয়ার জন্য যে কারেজ, সাহস, সেটা কি সেই ওই মানুষগুলোর মধ্যে আছে? বাট বলতে নেই। হ্যাড দে, বাট তাদের থাকা উচিত কারেজ, কিন্তু নেই। কবির সন্দেহ হচ্ছে যে স্বাধীনতার যে ইকুয়ালিটির জন্য লড়াই, সেইটা পাওয়ার জন্য যে কারেজ দরকার, সাহস, সেই সাহস কি ওই মানুষগুলোর মধ্যে আছে? হ্যাঁ, যাদেরকে কিনা মডগন ঝাঁপিয়ে পড়ার জন্য উপদেশ দিচ্ছে, সাধারণ মানুষকে ভায়োলেন্ট ওয়েতে সংগ্রাম করার জন্য উপদেশ দিচ্ছে, তার জন্য কি তাকে আমার দোষ দেওয়া উচিত? এতটা গেল কোশ্চেন। আবার কোশ্চেন করছেন, দেখুন অনেকটা বড় কোশ্চেন, অনেক বড় বড় কোশ্চেন, আবার এখান থেকে এতটা কোশ্চেন হবে। তারপর বলছেন কবি, হোয়াট কুড হ্যাভ মেড হার পিসফুল উইথ এ মাইন্ড, কি দিয়ে তার মনটাকে শান্ত করা যেত, তাকে আমি রাজি করাতে পারতাম? কোন জিনিসটা, হোয়াট, তাকে শান্ত করতে পারতো তার মনটাকে? কেমন মন তার? মাইন্ড দ্যাট নোবেলনেস মেড সিম্পল অ্যাজ ফায়ার, তার মনটা কেমন? মনের মধ্যে রয়েছে নোবেলনেস, মহত্ব, যে মনটা মহত্বে ভরপুর, তার সঙ্গে রয়েছে সিম্পলিসিটি, এবং তার সঙ্গে রয়েছে তেজস্বিতা, ফায়ারের মতো তেজস্বী। তার মানে এখানে মহত্বপূর্ণ মন এবং তেজস্বী, মানে প্রখর মন, সেটাকে আমি কি করে শান্ত করা যেত, কি দিয়ে শান্ত করা যেত তার মনটাকে? তাহলে এখানে দেখুন এই ডিস্ট্রাকটিভ ফোর্স এখানে কাজ করছে, ডিস্ট্রাকটিভ বিউটি। মাইন্ড হয়েছে নোবেল, তার সাথে রয়েছে প্রখরতা, ফায়ার, দুইয়ের মিক্সচার পূর্ণ তার মাইন্ড। সেই মাইন্ডটাকে কি করে, কি দিয়ে? হোয়াট কুড হ্যাভ মেড হার পিসফুল, কি করে তাকে শান্ত করা যেত, তাকে রাজি করানো যেত? উইথ বিউটি লাইক এ টাইট এন্ড বো, এবার দেখুন টাইট এন্ড বো এর সঙ্গে তার বিউটিটাকে তুলনা করছে। টাইট এন্ড বো বলতে তীরের সঙ্গে ধনুক সংযোগ করে যখন তীর ছাড়বেন বা ছাড়ার পূর্ব মুহূর্তে যে অবস্থা, একদম রেডি, তো সেই রকম একটা সৌন্দর্যের কথা বলা হচ্ছে। তার সৌন্দর্যটা কেমন? প্রখর, ভেরি ইন্টেন্স বিউটি, রেডি, একদম ফাস্ট বিউটি। তো সেই রকম একটা চমকপ্রদ প্রখর বিউটি সেই টাইটেন বো এর মতো বো। এ কাইন্ড দ্যাট ইজ নট ন্যাচারাল ইন অ্যান এজ লাইক দিস, যে এইরকম বিউটি, সৌন্দর্য রয়েছে অথচ মনে রয়েছে এরকম প্রখরতা এবং কঠোরতা। তো সেই রকম যে মাইন্ড, এইটা কিন্তু ন্যাচারাল নয়,
অ্যান্ড লাইক দিস এজ, এই যুগের সঙ্গে মানানসই নয়। তার মানে কি, মড গন বর্ন আউট অফ হিস এজ, যুগকে ছাড়িয়ে গিয়ে, যুগকে ছাপিয়ে গিয়ে সে জন্মগ্রহণ করেছে, সে এই যুগে এটা, এই সময়ে এটা ন্যাচারাল নয়, মানানসই নয়। তারপর কি বলছেন কবি, বিইং হাই অ্যান্ড সলিটারি, সে হচ্ছে উচ্চ পজিশনের, উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ, সে সলিটারি, সলিটারি বলতে ডিগনিটি রয়েছে, ইউনিকনেস, একাকিত্ব, অ্যান্ড মোস্ট স্ট্রান, সে হচ্ছে কঠোর, তার মধ্যে অনেক গুণ রয়েছে কিন্তু তার মধ্যে কঠোরতাও রয়েছে, কারণ কবি অনেকবার ট্রাই করেছেন। আবার ওদিকে সে কঠোর কারণ সে স্বাধীনতা সংগ্রামী, বলেছে এইরকম একটা কঠোর, সলিটারি এবং হাই পজিশনের মানুষ যার আনন্যাচারাল বার্থ মানে আউট অফ এজ, জন্ম হয়েছে এই যুগে মানানসই নয়। তো সেরকম বিউটি, একদম প্রখর বিউটি, টাইটেন বইয়ের মতো প্রখর বিউটি, নোবেলনেস রয়েছে, তো সেই রকম মাইন্ডটাকে, ফায়ারি মাইন্ডটাকে কি দিয়ে শান্ত করা যেত? লাস্টের দু লাইনে দেখি, হোয়াই, কেন, হোয়াট কুড শি হ্যাভ ডান, সে আর কি করতে পারতো, তার জন্য আর কি করা যেত, বিইং হোয়াট শি ইজ, সে যা তাই হয়ে থেকে সে আর কি করতে পারতো, মানে নিজের পজিশনে অনর থেকে সে আর কি করতে পারতো। তার বিলাভেড ছিল দৃঢ় প্রতিজ্ঞ, সে হোয়াট শি ইজ, বিইং হোয়াট শি ইজ, সে যা তাই থেকে, সে তো তার পজিশন থেকে সে নড়েনি, সে মত পরিবর্তন করেনি, তাকে রাজি করানো যায়নি, তার পজিশনে সে থেকে ছিল, আর সে আর এর চেয়ে বেশি কি বা করতে পারতো। ওয়াজ দেয়ার অ্যানাদার ট্রয় ফর হার টু বার্ন, নাকি তার জন্য অন্য কোনো ট্রয় নগরী ধ্বংস করার প্রয়োজন হয়েছিল, না আর কোনো ট্রয় নগরী ছিল যেটা সে ধ্বংস করতে পারতো, বা অন্য কোনো ট্রয় নগরী ছিল যেটাকে ধ্বংস করার দরকার হতো তাকে রাজি করানোর জন্য। আর বন্ধুরা, ম্যাকব্রাইটের সঙ্গে কিন্তু মর্ডগনের সেপারেশন হয়ে গেছিল বিয়ের 2 বছর পরেই মাত্র, তাই এখানে আমরা সেইভাবে বলতে পারি যে সে তো রাজি হলো না, সে আর কি বা করতে পারতো, তার বা রাজি না হয়ে বা কি হলো, তার এরকম কি সে পেয়ে গেল। তো ওয়াজ দেয়ার আনাদার ট্রয়, আর কি কোনো ট্রয় নগরী রয়েছিল যেটা ধ্বংস করার দরকার হয়েছিল, সে ধ্বংস করতে পারতো বা তার জন্য ধ্বংস করার দরকার হতো। দেখুন এখানে ট্রয় নগরী আসছে, এখানে ডিস্ট্রাকটিভ বিউটির দিকে টানছে, আমি বললাম। তো কবি এখানে বলছেন সে কি হেলেনের মতো ওই পজিশনের, হেলেনের মতো যেরকম, হেলেনের জন্য যেরকম যুদ্ধ হয়েছিল, তো সেই রকম কি করার দরকার হতো? তো যাই হোক, সেটা করার দরকার হয়নি। আমাদের যে ট্রয় নগরী, সেরকম আমাদের দেশটা, আমাদের যে আয়ারল্যান্ড, সেটা সেই রকম পর্যায়ে পর্যবসিত হয়নি, ঠিক আছে। তো এইরকম একটা নিজস্ব মতবাদ দিয়েই কবি কিন্তু নিজের ফিলিংসটা শুধু আমাদের সামনে তুলে ধরেছেন। দেখুন এখানে কোনো কিন্তু তার প্রেমিকাকে ব্লেম করছেন না বা তার বিরুদ্ধে খারাপ কোনো কথা বলছেন না, জাস্ট নিজের ফিলিংসটা আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো আশা করি যে পুরো কবিতাটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাগুলো বোঝানো ঠিক হচ্ছে না বা কোন জায়গাগুলো আরও ইমপ্রুভ করে আরও সঠিকভাবে বোঝানো উচিত। তো ধন্যবাদ।